সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের চতুর্থ অংশে অর্থাৎ চতুর্থ লেকচারে যে অংশটুকু আলোচনা করব সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার বা প্রসারণশীল গ্যাস দ্বারা পৃথকাজ। এবং এখান থেকে আমরা চারটা প্রক্রিয়া দেখাবো, অর্থাৎ সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, উচ্চতাপীয় প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়া। এই চার প্রক্রিয়ায় কৃতকাজের পরিমাণের অংশটুকু আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা যে যেখানে আছো, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। এই করোনার মধ্যে নিজেদেরকে সাবধানতা অবলম্বন করে চলছো এবং সামাজিক দূরত্ব মেনে চলার চেষ্টা করছো এবং বাড়ির বাইরে যে যেখানেই যাও না কেন সবসময় মাস্ক ব্যবহার করার চেষ্টা করবো। তো আমরা প্রথমেই চলে আসি প্রসারণশীল গ্যাস দ্বারা কৃতকাজের অংশটুকু। তো এইখানে একটা অংশ আমাদের ব্যাখ্যা করা হয়, সেটা হচ্ছে নির্দেশক চিত্র। তো নির্দেশক চিত্রটা কি? আসলে যে চিত্রের সাহায্যে আমরা একটা গ্রাফ রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করি। মনে করো আমি একটা গ্রাফ আঁকলাম, সেই গ্রাফটা হচ্ছে এক্স অক্ষে আমরা সবসময় স্বাধীন চলক নিই। তো এক্স অক্ষে নিলাম আমি হচ্ছে আয়তন ভি এবং ওয়াই অক্ষ বরাবর আমি নিলাম চাপ পি। তাহলে এক্স অক্ষে হচ্ছে আমার আয়তন আর ওয়াই অক্ষে হচ্ছে আমার চাপ পি। এখন এই পিভি লেখচিত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারাই আমরা বেসিক্যালি ওই গ্যাসের বা ওই সিলিন্ডারের মধ্যে গ্যাসের কারণে কতটুকু কাজ হয়েছে সেই অংশটুকু আমরা এই লেখচিত্রের সাহায্যে বের করতে পারবো। মনে করো এই আয়তনের মানের পরিবর্তনের সাথে সাথে চাপের মানেরও পরিবর্তন ঘটে। যে আয়তনের মান একটা পর্যায়ে এখানে ছিল, ধরে নিলাম V1 অবস্থানে বা এ অবস্থানে ছিল, ধরে নিলাম যে এই অবস্থান হচ্ছে এই অবস্থান। এখন এই অবস্থানে ধরে নিলাম যে তার চাপ আছে এই জায়গায়। তো এইভাবে চাপটা পরিবর্তন হবে। মনে করো কখনো আয়তনের মান বাড়ছে, চাপের মান বাড়ছে, আয়তনের মান আরো বাড়াইছি, চাপের মান কমছে, আরো বাড়াইছি, আরো কমছে, আরো বাড়াইছি, আরো কমছে, এবং একটা পর্যায়ে বাড়তে হচ্ছে। তার আগে আমি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নিলাম যে ভি পর্যন্ত। আর এই আয়তনের জন্য চাপের অংশটুকু ধরে নিলাম স্মল এ, ভি আয়তনের জন্য চাপের অংশটুকু ধরে নিলাম স্মল ভি। তাহলে এই যে ক্ষেত্রের ক্ষেত্রফল অংশটুকু আমরা পেলাম, এই যে অংশটুকু পেলাম, অর্থাৎ এ এ বি বি ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ গ্যাস কর্তৃক কৃতকাজের অংশটুকু হবে এই ক্ষেত্রের ক্ষেত্রফলের অংশটুকু সমান। তো এটাই হচ্ছে নির্দেশক চিত্র। অর্থাৎ নির্দেশক চিত্রের সাহায্যে আমরা গ্যাসে কতটুকু কাজ হয়েছে, মানে করো একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস রাখা হয়েছে, সেই গ্যাসটার মধ্যে কতটুকু কাজ হয়েছে সেই কাজের হিসেবটুকু আমরা এই নির্দেশক চিত্রের সাহায্যে করে থাকি। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহারে আমরা তাহলে প্রথম যে অংশটুকু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়ার এখান থেকে বোঝা যাচ্ছে, অর্থাৎ যে তাপগতীয় প্রক্রিয়ায়, আমি আবারও বলছি, যে তাপগতীয় প্রক্রিয়ায় চাপ স্থির থাকবে বা চাপ ধ্রুব থাকবে বা চাপের কোনো পরিবর্তন হবে না, তাকে আমরা বলবো সমচাপ প্রক্রিয়া। দ্যাট মিনস আমি যদি তার লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে যাই, মনে করো এই একটা নির্দেশক চিত্র, এই অক্ষ বরাবর আমি তার আয়তন নিয়েছি, এই অক্ষ বরাবর আমি তার চাপ পি নিয়েছি। এখন আমি আয়তনের মান পরিবর্তন করছি, কিন্তু দেখা গেছে আয়তনের এক নির্দিষ্ট মানের জন্য চাপের মান এরকমই আছে। অর্থাৎ আমি আয়তন বাড়াচ্ছি কিন্তু চাপ বাড়ছে না। তাহলে এই যে চিত্রটা দেখলাম, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ার জন্য লেখ। অর্থাৎ আমার আয়তনের পরিবর্তনের সাথে সাথে চাপের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমরা সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজের অংশটুকু দেখানোর চেষ্টা করব। তাহলে আমি একটা সিলিন্ডার কল্পনা করি, এরকম একটা সিলিন্ডার কল্পনা করলাম আমি, যে সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস রাখা আছে।
সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন লাগানো আছে, এই সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস আছে, এটা সিলিন্ডার। এখন এই সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস আছে, তাহলে ধরে নিলাম সেই গ্যাসের চাপ হচ্ছে পি। তো গ্যাসের চাপ পি, সিলিন্ডারের যে প্রচলিত ক্ষেত্রফল তার ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে খেয়াল করে দেখো, এই যে সিলিন্ডারটা কল্পনা করেছি, সিলিন্ডারটাকে বলছি যে একটা সিস্টেমের মতো, অর্থাৎ সিলিন্ডারের মধ্যে যে পিস্টনটা দিচ্ছি সেই পিস্টনটা হচ্ছে ঘর্ষণহীন ভাবে সিলিন্ডারের মধ্যে উঠানামা করতে পারবে বা আপ ডাউন করতে পারবে। তো এখানে কেন ঘর্ষণহীন কথাটা বলেছি, কারণ যদি তোমার এই সিলিন্ডারের পিস্টন সিলিন্ডারের গায়ে ঘর্ষণ সৃষ্টি হয়, আর ঘর্ষণের কারণে আমরা জানি তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হলে গ্যাসের আয়তন বা চাপের পরিবর্তন হয়ে যাবে। এর জন্য আমরা যে সিলিন্ডারের পিস্টনের কথা কল্পনা করেছি সেই পিস্টনটাকে আমরা ঘর্ষণহীন কল্পনা করেছি। তো এখান থেকে আমরা দেখে যাচ্ছি যে চাপ ইনটু ক্ষেত্রফল সমান সমান, আমরা পড়েছি যে বল সমান সমান হচ্ছে চাপ ইনটু হচ্ছে ক্ষেত্রফল। এখন সিলিন্ডারে যদি বাইরে থেকে কিছু পরিমাণ তাপ দেওয়া হয়, তাপ দেওয়ার ফলে ধরে নিলাম যে একটা নির্দিষ্ট পর্যায়ে পরে সিলিন্ডারের পিস্টনের অবস্থান এই এতটুকু অংশে চলে আসে। তাহলে এখান থেকে এতটুকু যে সরণ ঘটলো, ধরে নিলাম সেই সরণের অংশটুকু হচ্ছে dx পরিমাণ সরণ ঘটেছে। এখান থেকে যখন আমি চাপ প্রয়োগ করেছি, চাপ প্রয়োগ করার ফলে আয়তন বৃদ্ধি পেয়েছে, আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে আমরা তার যে সরণ ঘটেছে সেই সরণ হচ্ছে dx পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ তার সরণ ঘটেছে। এখন আমি যদি সিলিন্ডারটাকে তার পূর্বের অবস্থায় রাখতে চাই, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে বাইরে থেকে আমাকে একটা বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ F মানের একটা বল প্রয়োগ করতে হবে যদি সিলিন্ডারটাকে আমি তার আগের অবস্থান বজায় রাখতে চাই, মানে আগের অবস্থান রাখতে চাই। তাহলে বলতেই পারতেছি, তাহলে এই বল হচ্ছে P এর সমান, কারণ আমি এই দিক থেকে একটা বল প্রয়োগ করব, বিপরীত মুখে আরেকটা বল এই দিক থেকে আসবে, তাহলে সিলিন্ডার যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকবে। এখন এই তাপ প্রয়োগের ফলে এখানে যে তার ক্ষুদ্র পরিমাণ সরণ ঘটলো, তাহলে ক্ষুদ্র পরিমাণ কাজ হবে। ধরে নিলাম এই ক্ষুদ্র পরিমাণ কাজ হচ্ছে dw। তাহলে কাজের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে কাজ ইকুয়াল হচ্ছে কোন বস্তু বা পদার্থের বল ইনটু বলের দিকে সরণের উপাংশের গুণফল। তাহলে বল F এর পরিবর্তে আমি এখানে বল F এর পরিবর্তে লিখতে পারি P A, তাহলে এখানেও তাই বসাতে পারি P A dx। তাহলে এখান থেকে আমি লিখতে পারি P A আর dx, A হচ্ছে এর ক্ষেত্রফল এবং dx হচ্ছে তার আরো একটা সরণ, অর্থাৎ এখানে তিনটা মাত্রা পাচ্ছি আমরা। তাহলে ক্ষেত্রফলের জন্য দুইটা দৈর্ঘ্য প্রস্থ, আর dx এর জন্য আরো একটা মাত্রা পাচ্ছি তিনটা। তাহলে তিনটার গুণফলে আমি এর পরিবর্তে লিখতে পারি ক্ষুদ্র পরিমাণ আয়তন dv। তাহলে এখান থেকে আমরা পেলাম dw ইকুয়াল হচ্ছে dv। তাহলে আমাদের তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা ছিল সেটা ছিল কোন সিস্টেমে যদি তুমি dq পরিমাণ তাপ দাও, তাহলে সেই তাপের কিছু অংশ ব্যয় হবে তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে এবং বাকি অংশ সে বাহ্যিক কাজ সম্পাদন করবে। তো dw পরিবর্তে আমি যদি pdv বসাই, তাহলে এখান থেকে এই সমীকরণটা আসে dq ইকুয়াল হচ্ছে dq প্লাস pdv। অর্থাৎ তোমাকে যদি সমচাপ প্রক্রিয়ায় তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি লিখতে বলে, তখন আমরা চাইলেই dq ইকুয়াল হচ্ছে du প্লাস pdv অংশটুকু লিখতে পারি। তো এখান থেকে আমরা দেখি কতটুকু পরিমাণে কাজ হয়েছে। অর্থাৎ আমি ধরে নিলাম এইখানে তার আদি অবস্থায় আয়তন ছিল v1। এখন যখন বাইরে থেকে তাপ দিয়েছি, তাপ দেওয়ার ফলে তার যে সরণ ঘটেছে সিলিন্ডারে, সেই সরণ ঘটে পরিবর্তিত আয়তন হয়েছে গ্যাসের ভেতরে v2। অর্থাৎ v1 থেকে সে যাত্রা শুরু করেছে, একটা নির্দিষ্ট সময় পরে তার আয়তন হয়েছে v2। তো আমরা জানি ক্ষুদ্র পরিমাণ কাজ থেকে আমরা যখন বৃহৎ পরিমাণ কাজ পেতে চাই, তখন আমরা একটা অপারেশন করি, অর্থাৎ আমরা তখন তাকে কি করি, সমাকলন করি। তো এখানেও আমার ক্ষুদ্র পরিমাণ কাজ আছে। তো এই ক্ষুদ্র পরিমাণ কাজ থেকে আমি যদি সমস্ত অংশটুকু বা সিলিন্ডারের মধ্যে কি পরিমাণ বা আমাদের এই পিস্টনযুক্ত সিলিন্ডারের মধ্যে কি পরিমাণ কাজ হয়েছে গ্যাস করতে, সেটা যদি বের করতে চাই, অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ হিসাব করতে চাই, তাহলে এই সমীকরণটাকে আমরা কি করব, সমাকলন করব। তাহলে এটাকে যদি আমরা সমাকলন করি, dw ইকুয়াল হচ্ছে pdv। তো এখানে আমি দেখিয়েছিলাম যে তার আদি আয়তন ছিল v1, শেষ আয়তন ছিল v2। তাহলে v1 থেকে v2 সীমার মধ্যে তাকে আমরা সমাকলন করছি।
GW কে সমাকলন করলে হয় W, আর P ধ্রুব সংখ্যা, যেহেতু সমচাপ প্রক্রিয়া বলেছি, অর্থাৎ যে তাপগতীয় প্রক্রিয়ায় চাপ স্থির থাকবে তাকে আমরা বলেছিলাম সমচাপ প্রক্রিয়া। তো এখানে চাপটা হচ্ছে ধ্রুব হিসেবে কাজ করবে, তো ধ্রুব সংখ্যা সমাকলনের বাইরে নিয়ে আসছি V1 থেকে V2 সীমার মধ্যে DV করলাম। এখান থেকে আমরা বলতে পারি P V, সমাকলন শেষ, আমরা লিমিট বসাবো। এখান থেকে আমরা বসাতে পারি P V2 মাইনাস P V1। অর্থাৎ দেখো খেয়াল করে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ চলে আসছে P V2 মাইনাস P V1। আমরা এই ফর্মুলা প্রয়োগ করেও বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তাহলে আমি আরেকবার রিপিট করছি, সমচাপ প্রক্রিয়া তাপগতীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে বা চাপ ধ্রুব থাকে, অর্থাৎ গ্যাসের চাপের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা বলেছিলাম সমচাপ প্রক্রিয়া। এবং সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কৃত কাজের রাশিমালা হিসেব করলাম, এবং আমি একটা লেখচিত্র পূর্বে এটি দেখিয়েছি, এখনো চাইলে আবার দেখতে পারো, যে আমি যদি এক্স অক্ষ বরাবর আয়তন V নেই, ওয়াই অক্ষ বরাবর চাপ P নেই, তাহলে আয়তন পরিবর্তন করে V1 করছি, V1 এর সময় ধরে নিচ্ছি চাপ এখানে, তারপরে আয়তন আবার পরিবর্তন করে V2 করেছি, চাপ এখানে, অর্থাৎ যেহেতু চাপ ধ্রুব থাকবে চাপের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই লেখটা হবে এরকম একটা সরল রেখা, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা হবে হচ্ছে সমচাপ প্রক্রিয়ার রেখা, এবং এই রেখাটা হচ্ছে সমচাপ লেখ বলবো। তাহলে আমরা দ্বিতীয়টায় আসি, সেটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণটুকু আমরা এখন বর্ণনা করার চেষ্টা করব। তাহলে সম আয়তন বলতেছি কি, যে তাপগতীয় প্রক্রিয়ায় আয়তন ধ্রুব থাকবে বা আয়তনের কোনো পরিবর্তন হবে না, তাকে আমরা বলবো সম আয়তন প্রক্রিয়া। অর্থাৎ তুমি যে সিলিন্ডারটার কথা কল্পনা করেছো, সেখানে খেয়াল করতে পারো যে এইখানে হচ্ছে তোমার সিলিন্ডারে কিছু পরিমাণ চাপ আছে, এর প্রচ্ছদের ক্ষেত্রফল A, সিলিন্ডারের গ্যাসের জন্য যে তাপমাত্রা সেটা ধরে নিলাম T, এবং এখানে যে পরিমাণ গ্যাস আছে সেই গ্যাসের আয়তন হচ্ছে V। এখন আমি যদি আয়তনকে ধ্রুব রাখতে চাই, অর্থাৎ বাইরে থেকে আমি খুবই ধীরে ধীরে আস্তে আস্তে এর মধ্যে তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করলে তার চাপ এবং তাপমাত্রার পরিবর্তন হবে, কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আয়তনটা আমার ধ্রুব থাকতেছে। তাহলে এই যে ধ্রুব আয়তনের জন্য আমরা কৃত কাজের পরিমাণ হিসাব করি। দেখি তাহলে এখন এই সেম সিলিন্ডারের ক্ষেত্রে তুমি বাইরে থেকে তাপ প্রয়োগ করতেছো, তার আয়তন কোনো পরিবর্তন ঘটতেছে না। তো আয়তনের পরিবর্তন না ঘটলে তার কোনো সরণ ঘটতেছে না, অর্থাৎ ফিজিক্সের ভাষায় তুমি সারাদিন কাজ করলা, কিন্তু কাজ করার পরে এক ফোঁটাও সরণ ঘটলো না, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করেছো, বল প্রয়োগ করার ফলে বলের দিকে এক অংশ সরণ ঘটলো না, তখন আমরা বলি যে সেখানে কোনো কাজ হয়নি। সেম একইভাবে এখানে আমি বাইরে থেকে বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করার ফলে তার আয়তনের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ এই যে পিস্টনযুক্ত সিলিন্ডারটা ছিল, এই পিস্টনের কোনো স্থানের পরিবর্তন ঘটে নাই, পিস্টনের কোনো সরণ ঘটে নাই। তাহলে আমরা বলতে পারি তার কৃত কাজের হিসাবটা DW ইকুয়াল হচ্ছে PdV। যেহেতু আয়তন ধ্রুব, তাহলে এখান থেকে বলতে পারি P ইনটু 0 সমান সমান হচ্ছে 0, অর্থাৎ সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ 0। তাহলে খেয়াল করে দেখো, সম আয়তন প্রক্রিয়ায় যদি কৃত কাজের পরিমাণ 0 হয়, তাহলে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি dQ ইকুয়াল হচ্ছে du প্লাস dW। সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ 0, তাহলে dQ ইকুয়াল হচ্ছে du, যেহেতু dW ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করে দেখো, এই যে ফর্মুলাটা পেলাম, অর্থাৎ কোন সিস্টেমে সম আয়তন প্রক্রিয়ায় তুমি যে পরিমাণ তাপ শক্তি দিবা, সেই তাপ শক্তির সমস্ত অংশটুকুই তার অভ্যন্তরীণ শক্তিতে ব্যয়িত হবে, অর্থাৎ এখান থেকে তুমি কোনো বাহ্যিক কাজ সম্পাদন করতে পারবে না। তাহলে আমরা দুইটা প্রক্রিয়া ক্লিয়ার করলাম, একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, অর্থাৎ যে তাপগতীয় প্রক্রিয়ায় চাপ ধ্রুব থাকে, আর হচ্ছে সম আয়তন প্রক্রিয়া,
যে তাপগতীয় প্রক্রিয়ায় আয়তন ধ্রুব থাকে। তাহলে সম-আয়তন প্রক্রিয়ার জন্য একটা নির্দেশক চিত্র বা একটা লেখচিত্র আছে, আমরা সেই লেখচিত্রটা একটু দেখার চেষ্টা করি যে লেখচিত্রটা কিরকম হবে। তাহলে আমি যদি x নেই এই বরাবর হচ্ছে x অক্ষ বরাবর হচ্ছে আমার আয়তন, আর y অক্ষ বরাবর হচ্ছে আমার চাপ P নিলাম। এখন বলতেছে সম-আয়তন প্রক্রিয়া, অর্থাৎ আমি আয়তনের কোনো পরিবর্তন ঘটাতে পারবো না। অর্থাৎ ধরে নিলাম আয়তন নির্দিষ্ট অবস্থান, যেমন এই গ্যাসের জন্য আয়তন v ছিল, এখানে আয়তন ধরে নিলাম v। এখন যতই চাপ বাড়তে বাড়তে আয়তনের কোনো পরিবর্তন নাই, লেখতে এরকম হয়ে যাবে। অর্থাৎ সম আয়তন প্রক্রিয়া লেখতে তাহলে এই লেখর ক্ষেত্রে দেখতেছি যে একটা y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা পাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের এমসিকিউ এর জন্য আসে যে সম-আয়তন প্রক্রিয়া নিম্নের কোনটি সম-আয়তন প্রক্রিয়ার লেখচিত্র, নিম্নের কোনটি সমচাপ প্রক্রিয়ার লেখচিত্র। তো এখন আমরা তৃতীয় ধাপটায় যাব, অর্থাৎ তাপগতীয় প্রক্রিয়ায় যে কৃতকাজের রাশিমালা হিসেব করছি বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে ব্যবহারগুলো দেখাচ্ছি, তার তৃতীয় মোস্ট ইম্পর্টেন্ট অংশ সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। সমষ্ণ প্রক্রিয়া, এই কথাটা থেকেই এখান থেকে আমরা সমতায় চলে আসি। সম আর হচ্ছে কি উষ্ণ, সমষ্ণ। তাহলে উষ্ণ হচ্ছে উষ্ণতা থেকে এসেছে, উষ্ণতার আর একটা নাম আমরা বলতে পারি তাপমাত্রা। অর্থাৎ আমরা এখন এখান থেকে সংজ্ঞায়িত করতে পারি, অনেক সহজ হয়ে যাবে মনে রাখার জন্য। অর্থাৎ যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তাকে আমরা বলবো সমষ্ণ প্রক্রিয়া। অর্থাৎ এক্ষেত্রে আমার তাপমাত্রাটা ধ্রুব থাকবে। যেমন আমি যদি সেই সিলিন্ডারের কথাটা কল্পনা করি, যে একটা সিলিন্ডার ছিল, সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন লাগানো ছিল এবং পিস্টনটা ঘর্ষণহীন ভাবে সিলিন্ডারের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে নড়াচড়া করতেছিল। তো সিলিন্ডারের মধ্যে যদি আমরা কিছু গ্যাস নেই, সেই গ্যাসের চাপ যদি হয় P, আয়তন যদি হয় V, তাপমাত্রা যদি হয় T এবং সিলিন্ডারের প্রচলিত ক্ষেত্রফল যদি হয় A, তাহলে এখানে সিলিন্ডারের আদি অবস্থায় তার আয়তন ছিল V1, একটা নির্দিষ্ট পরিমাণ তার আয়তন পরিবর্তন ঘটেছে, অর্থাৎ তার আয়তন পরিবর্তন করে দ্বিতীয় অবস্থানে ঘটেছে, অর্থাৎ এখান থেকে এতটুকু সরণ ঘটেছে dx পরিমাণ। তাহলে সে আগে সেই সিলিন্ডারে আমরা চলে গেলাম, dx পরিমাণ সরণ ঘটেছে। এখন তাহলে এই সিস্টেমটা আমরা কিভাবে কল্পনা করতে পারি? অর্থাৎ এই প্রক্রিয়াটা কি দ্রুত প্রক্রিয়া নাকি ধীর প্রক্রিয়া? অর্থাৎ এই প্রক্রিয়াটা খুবই ধীর প্রক্রিয়া। কেন? কারণ হচ্ছে তুমি যদি কোন সিস্টেমে তাপ দাও, তাহলে দেখবে যে তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমরা হাঁড়িতে যখন ভাত রান্না করি বা হাঁড়িতে যখন পানি গরম দেই, তখন দেখা যাচ্ছে যে চুলায় যদি আমি সেখান থেকে তাপ দেই, তাপের কারণে তার তাপমাত্রার পরিমাণ, অর্থাৎ হাঁড়ির পানির যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। সেম একইভাবে এখন তুমি যদি এখানে বাইরে থেকে তাপ দাও, তাহলে তার তাপমাত্রা বাড়তে থাকে। কিন্তু প্রক্রিয়ায় তো বলছে যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের বা গ্যাসের উষ্ণতা ধ্রুব থাকে বা উষ্ণতা স্থির থাকে বা তাপমাত্রা স্থির থাকে অথবা তাপমাত্রার কোনো পরিবর্তন হতে পারবে না, তাকে আমরা বলতেছি কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। এখন এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমি বলছি যে কি, যে তার তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটানো যাবে না। অর্থাৎ আমার এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে যে গ্যাস আছে, সেই গ্যাসের যে তাপমাত্রা T, সেই তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটানো যাবে না। অর্থাৎ তাহলে সেই প্রক্রিয়াটা কি, সেই সিস্টেমে তুমি যদি বাইরে থেকে তাপ দাও এবং সেই তাপটা যদি তুমি খুবই অল্প পরিমাণে দাও, খুবই ধীরে ধীরে দাও, তাহলে দেখা যাবে যে এখান থেকে তাপ পরিবর্তন ঘটছে। তাপের পরিবর্তনের সাথে সাথে তার তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে না। তো এখান থেকে আমরা বলতে পারি যে সমষ্ণ প্রক্রিয়া একটি ধীর প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়ায় যে পরিবর্তন ঘটে তাকে আমরা বলবো সমষ্ণ পরিবর্তন। সমষ্ণ প্রক্রিয়ায় যে পরিবর্তন ঘটবে তাকে আমরা বলবো সমষ্ণ পরিবর্তন।
তাহলে সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা লেখচিত্রটা একটু খেয়াল করি। অর্থাৎ আমি যদি এরকম একটা লেখচিত্র অঙ্কন করি, যেটা এক্স অক্ষ বরাবর আয়তন এবং ওয়াই অক্ষ বরাবর তার চাপ পি, তাহলে খেয়াল করবো যে আয়তন যখন V1 ছিল তখন চাপের অবস্থান ছিল এরকম, তারপরে আয়তন আস্তে আস্তে কমে এরকম একটা অবস্থানে আছে, V2 অবস্থানে গিয়েছে। অর্থাৎ এখানে আমি যদি লেখাটা আরো একটু বড় করি, অর্থাৎ এটাকে যদি আমি বলি চাপ P1, এটাকে যদি বলি চাপ P2, বরাবর চাপ P রাখা আছে, তাহলে লেখচিত্রটা অনেকটা এইরকম হবে। অর্থাৎ এটা একটা সমষ্ণ লেখ, যা হচ্ছে কি অর্থাৎ দেখো তার যেহেতু বয়লের সূত্র আমাকে কি বলছে, বয়লের সূত্র বলছে হচ্ছে গিয়ে যে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ভর যদি ধ্রুব থাকা হয় এবং তার উষ্ণতা যদি ধ্রুব থাকে, তাহলে তার ওই গ্যাসের চাপ হচ্ছে তার আয়তনের ব্যস্তানুপাতিক। অর্থাৎ চাপের মান বাড়বে, আয়তনের মান কমবে, বা আয়তনের মান বাড়ালে চাপের মান কমবে, সেম একইভাবে। অর্থাৎ আয়তন আস্তে আস্তে বাড়াচ্ছি, চাপের মান আস্তে আস্তে কমছে। তাহলে এই যে লেখচিত্র, এই লেখচিত্রে যে আমি ক্ষেত্রফল অংশটুকু পাবো, সেই ক্ষেত্রফল দ্বারা সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণটা আমরা হিসাব করে বের করতে পারবো। তাহলে সমস্ত প্রক্রিয়ায় পিভি লেখচিত্র, লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে এই লেখচিত্রের নাম দিয়েছে কি সমষ্ণ লেখ। তাহলে এই যে সংজ্ঞা আসবে যে একটা সমষ্ণ লেখ আঁকো, তোমরা অনায়াসে এই লেখটা আঁকতে পারবো। তো সমষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতা যেহেতু স্থির থাকে, অর্থাৎ উষ্ণতা আমার ধ্রুব থাকে, উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না। তো উষ্ণতা যদি ধ্রুব থাকে তাহলে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নাই, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হয়। তাহলে আমাদের তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা ছিল সেটা ছিল dQ ইকুয়াল হচ্ছে du প্লাস dW। তো এখান থেকে যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, উষ্ণতা ধ্রুব বা উষ্ণতা স্থির, তাহলে এখান থেকে আমি বলতে পারি উষ্ণতাটা তাহলে dQ ইকুয়াল হচ্ছে dW। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু কাজের পরিমাণ হচ্ছে dQ। অর্থাৎ কোন সিস্টেমে যদি তুমি dQ পরিমাণ তাপ শক্তি দাও, তাহলে সেই dQ পরিমাণ তাপ শক্তির সমস্ত অংশটুকুই তার বাহ্যিক কাজ সম্পাদন করবে। অর্থাৎ এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তিতে কোনো তাপ ব্যয়িত হবে না। আর সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এখন আমরা আবার আদর্শ গ্যাসের সমীকরণের ক্ষেত্রে আমরা একটা সমীকরণ জানি। অর্থাৎ এখানে বয়েলের সূত্র থেকে আমরা যদি এটা মডিফাই করি, বলতে পারি যে P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। এটা প্রথম ফিজিক্স প্রথম পাঠে আমরা দশম অধ্যায়ে করেছি। অর্থাৎ এই সূত্র থেকে আমাদের এটা আসে P1 V1 ইকুয়াল টু P2। এখন এক মোল আদর্শ গ্যাসের জন্য আমরা একটা সমীকরণ থেকে এই সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালাটুকু হিসাব করে দেখার চেষ্টা করি। তো আমরা জানি PV ইকুয়াল হচ্ছে nRT, ঠিক আছে? PV ইকুয়াল হচ্ছে nRT বা P ইকুয়াল হচ্ছে nRT ডিভাইডেড বাই হচ্ছে আমরা V। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা লিখতে পারি PV ইকুয়াল টু nRT বা P ইকুয়াল টু nRT বাই V। আবার সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কাজ PdW সমান হচ্ছে PdV। তাহলে এটাকে যদি আমরা সমাকলন করে দিই V1 থেকে V2 সীমার মধ্যে, তাহলে dW পরিবর্তে পাবো W। আর এখানে P এর মান আমরা যদি বসাই nRT ডিভাইডেড বাই V ইনটু হচ্ছে dV। তাহলে এখান থেকে nRT ধ্রুব সংখ্যা আমরা বাইরে নিয়ে আসতে পারি, V1 V2 dV ডিভাইডেড বাই হচ্ছে V। n মোলার এক মোল গ্যাস বা যতটুকু মোল পরিমাণ বলছে মোল ধ্রুব সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুব বা সার্বজনীন গ্যাস ধ্রুব সেটা ধ্রুব সংখ্যা। আর যেহেতু বলছি প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া,
মানে যার উষ্ণতা স্থির থাকবে বা উষ্ণতা ধ্রুব থাকবে, তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা টিও ধ্রুব থাকে। তাই এই ধ্রুব সংখ্যাটা সমাকলনের বাইরে নিয়ে আসছি। তো আমাদের এটার কোনো সমাকলন হয় না, তো আমাদের একটা সূত্র আছে 1/x dx এর ইন্টিগ্রেশন করলে আমরা লিখতে পারি ln x। 1/x dx এর ইন্টিগ্রেশন যদি হয় ln x, তাহলে 1/v dv, অর্থাৎ এটাকে যদি আমি সাজিয়ে এইভাবে লিখি nRT ইন্টিগ্রেশন v1 থেকে v2 সীমা 1/v dv, তাহলে আমি বলতে পারি তার পরিবর্তে ln v লিখতে পারি, তাহলে nRT ln v v1 v, তাহলে এখান থেকে আলটিমেটলি আমার যে কাজের পরিমাণ আসবে সে কাজ হবে w equal to nRT ln v2 minus ln v1। এটাকে যদি আমরা আর একটু সাজিয়ে লিখি w equal to nRT, সূচকের নিয়ম অনুসারে আমি যদি লন কমন নেই, বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে v2 divided by v1। তাহলে আমরা দেখছি যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা আছে w equal to nRT ln v2 divided by v1। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যখন তার গতিবিদ্যার যে সূত্রটা দেখেছিলাম সেটা এসেছিল dq সমান সমান dw। তাহলে এখান থেকে আমি বলতে পারি q সমান সমান w, তাহলে q সমান সমান আমরা w বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা এটার q w এর পরিবর্তে q বলতে পারি, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় তোমার যদি তাপের পরিমাণ হিসাব করতে বলে তাহলে সেটা হবে nRT q সমান সমান nRT ln v2 divided by v1। তাহলে এই ক্ষেত্রে আমরা q equal to nRT ln v2 divided by v1। এখন মনে করো তোমার যে গ্যাস রাখা আছে সেই গ্যাস, অর্থাৎ যে সিলিন্ডার ছিল, সিলিন্ডারের মধ্যে কোনো একটা সিকিউর মধ্যে সিলিন্ডারের মধ্যে যে গ্যাস রাখা আছে, গ্যাসের মধ্যে তোমার আয়তনের কথা উল্লেখ নাই, সেখানে চাপের কথা বলা আছে যে সিলিন্ডারে 1 অ্যাটমসফিয়ার চাপে কিছু পরিমাণ গ্যাস আছে বা গ্যাসের চাপের মান বলে দেওয়া আছে স্পেসিফিক। তখন যদি তোমাকে সেই সিলিন্ডার থেকে সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের মান হিসাব করতে বলে বা কৃত কাজের হিসাব করতে বলে, তখন তুমি কিভাবে করবে? যেহেতু সূত্রটা লিখছি nRT ln v2 divided by v1, তাহলে তখন আমরা এখান থেকে এই জায়গায় চলে যাব, অর্থাৎ বয়েলের সূত্রটা চলে যাব। বয়েলের সূত্র বলছিলাম নির্দিষ্ট ভরের নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাত, অর্থাৎ আয়তনের সাথে চাপের সম্পর্কটা হচ্ছে কি ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তাহলে এখান থেকে আমি যদি চাপের সম্পর্কটা চলে যাই যে w বা q সমান সমান হবে nRT ln, এখানে ছিল v2, তাহলে হয়ে যাবে p1 divided by p2। তাহলে আমার যদি আয়তন দেয়া না থাকে, চাপ দেয়া থাকে, তবুও আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা হিসাব করতে পারবো। তো এই ছিল আজকের মতো, এখানে আমরা শেষ করছি। আগামী দিন আমরা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালাটা হিসাব করবো, রুদ্রতাপীয় প্রক্রিয়াটা কি দেখানোর চেষ্টা করবো, রুদ্রতাপীয় পরিবর্তন দেখানোর চেষ্টা করবো, সমষ্ণ প্রক্রিয়া রুদ্রতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য দেখানোর চেষ্টা করবো, সমচাপ প্রক্রিয়া এবং সমায়তন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য দেখানোর চেষ্টা করবো। তোমরা যে যেখানেই থাকবে ভালো থাকবে, বাসার মধ্যে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং বাসার বাইরে যখন যাবে তখন হচ্ছে গিয়ে মাস্ক ব্যবহার করবে এবং কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হাত ধুবে এবং 20 সেকেন্ড ব্যাপী হাত ধুবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।